তাহলে এলাহাবাদে আমি বেশি দেরি করব না। বাড়ি ফিরে হপ্তাখানেক পরেই মানি অর্ডার করে আপনাকে 100 টাকা পাঠিয়ে দেব। এই বিপদে যাতে উদ্ধার হই বাবা, তাই আপনাকে করতে হবে। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর ইতিমধ্যে যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প যজ্ঞভঙ্গ। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প যজ্ঞভঙ্গ। বিন্ধ্যাচলে বিন্ধ্যাদেবীর মন্দিরের অনতি দূরে গঙ্গার তটভাগে একখানি দ্বিতল বাটি দেখা যাইতেছে। বহির্দ্বারের উপর সুবৃহৎ কৃষ্ণবর্ণ কাষ্ঠফলকে বৃহদক্ষরে লিখিত হিন্দু স্বাস্থ্য নিবাস। নামটি যাহাই হোক, স্থানটি সাধারণ্যে বাঙালি বাবুকা হোটেল বলিয়াই পরিচিত। ভদ্র বাঙালি তীর্থদর্শনে আসিলে অনেকেই এখানে 2-1 দিন অবস্থিতি করেন। তাহা ছাড়া প্রতি বৎসর পূজার পূর্বে কতগুলি সবল প্রকৃতি স্বাস্থান্বেষী ব্যক্তি বিজ্ঞাপনের কুহকে ভুলিয়া এখানে আসিয়া পড়েন। কিন্তু আহারাদি ব্যবস্থা দেখিয়া কেহই স্থায়ী হন না। আশ্বিন মাস পড়িয়াছে। একদিন প্রভাতে এই স্বাস্থ্যনিবাস বা বাঙালি বাবুকা হোটেলের দ্বিতলস্থিত একটি কক্ষে একজন স্বাস্থান্বেষী ভদ্রলোকের নিদ্রাভঙ্গ হইল। বদ্ধ দ্বার ও ঈশানমুক্ত জানালাগুলির ফাঁক দিয়া অল্প অল্প আলোক প্রবেশ করিতেছে। চক্ষু খুলিবার পর প্রায় 2 মিনিট কাল বাবুটি আলস্যবশত শয্যায় রহিলেন। তাহার পর সহসা কি যেন মনে পড়াতে ধর্মর করিয়া উঠিয়া বসিলেন। বিছানার পাশে চেয়ারের উপর তাহার গেঞ্জিটি রাখা ছিল। তাড়াতাড়ি পরিধান করিয়া দ্বার খুলিয়া ডাকিলেন, মথুরা। বাবুর নিজস্ব খানসামা মথুরা তখন বারান্দার কোণে দাঁড়াইয়া গোপনে সিগারেট টানিতেছিল। তাড়াতাড়ি সেটি ফেলিয়া দিয়া বলিল, আজ্ঞে। শিগগির তামাক দে বলিয়া বাবুটি জানালাগুলি ভালো করিয়া খুলিয়া দিলেন। মৃদু মৃদু শীতল বাতাস আসিতে লাগিল। বিছানার উপর বসিয়া তিনি গঙ্গার শোভা দেখিতে লাগিলেন। ইহার নাম বঙ্কু বিহারী বসু। বাড়ি 24 পরগনার অন্তর্গত খালিশপুর গ্রামে। ইনি সম্পন্ন লোকের সন্তান। বয়স 63 বর্ষ, কিন্তু কিঞ্চিত অধিক দেখায়। ইনি একজন নব্যতন্ত্রের হিন্দু। মস্তকে একটি সুপুষ্ট শিখা ধারণ করেন। দেহখানি ক্ষীণ, বর্ণটি রক্তাল্পতা বশত পাণ্ডু। চক্ষু 2টি কোটরাগত, গাল ঝরিয়া গিয়াছে, অঙ্গুলিগুলি অস্থিসার। দেখিলেই মনে হয়, হ্যাঁ, স্বাস্থ্য জিনিসটার ইহার খুবই অভাব বটে। কলিকাতার কোনো কলেজে ইনি এফএ অবধি পড়িয়াছিলেন, কিন্তু উপর্যুপরি 2 বার ফেল করিয়া পড়া ছাড়িয়া দেন। সেই অবধি বাড়িতেই বসিয়া আছেন। মধ্যে মাছ মাংস পরিত্যাগ করিয়া ছাপার কেতাব দেখিয়া যোগ শিক্ষা আরম্ভ করেন। বৎসরখানিক যোগাভ্যাসের পর
স্বাস্থ্য ভাঙিয়া পড়িল। সে ভাঙা আজিও জোড়া লাগে নাই। এখন আর বঙ্কুবাবু যোগাভ্যাস করেন না, তবে ওই সকল বিষয়ে চর্চা একেবারে ছাড়েন নাই। ভৃত্য আসিয়া তামাক দিল। ধূমপানান্তে মুখাদি প্রক্ষালন করিয়া বঙ্কুবাবু ফিরিয়া আসিলেন। দেখিলেন মথুরা ইহার মধ্যে মেঝেটি ঝাঁট দেওয়াইয়া মাঝখানে একখানি কুশাসন বিছাইয়া রাখিয়াছে। সম্মুখে গঙ্গাজলের কোষা প্রভৃতি সজ্জিত। বাসি কাপড় ছাড়িয়া তসর পড়িতে পড়িতে বঙ্কুবাবু জিজ্ঞাসা করিলেন, চায়ের জল ঠিক আছে? মথুরা উত্তর দিল, আজ্ঞে। আর টোস্টগুলো কাল কাঁচা ছিল, আমার জাতটে কি মারবি? আজ খুব ভালো লাল করে দিস, একটু পোড়া পোড়া হলেও ক্ষতি নেই। বঙ্কুবাবু বলিলেন, যে আজ্ঞে বলিয়া মথুরা প্রস্থান করিল। উত্তম রূপে অগ্নিশোধিত না হইলে মুসলমানের দোকানের পাউরুটি ভক্ষণ বঙ্কুবাবু অতি অনাচার বলিয়া গণ্য করেন। আহ্নিক পূজা শেষ করিয়া বঙ্কুবাবু গীতা পাঠ আরম্ভ করিলেন। ইহার মধ্যে খানসামা এক পেয়ালা ধুমায়মান চা এবং একটা পাত্রে কয়েক টুকরো মাখন দেওয়া টোস্ট আনিয়া টেবিলের উপর রাখিয়া দিল। গীতার এক অধ্যায় শেষ করিয়া চেয়ারে উঠিয়া বসিয়া চা সহযোগে বঙ্কুবাবু সেই পাউরুটি ভক্ষণে রত হইলেন। চা সেবনান্তে বাবু আরেকবার তামাক হুকুম করিলেন। বলিলেন, তামাক সেজে একখানা এক্কা ডেকে আনতো, অষ্টভুজা যাব। পূর্বেই বলিয়াছি, এই নিবাসে আসিয়া কেহ অধিক দিন থাকে না। বঙ্কুবাবুও পলাইতেন, কিন্তু তাহার অবস্থিতির একটু বিশেষ কারণ ঘটিয়াছে। অষ্টভুজা পাহাড়ে উঠিবার সোপান শ্রেণী যেখানে আরম্ভ হইয়াছে, তাহার অনতি দূরেই একজন বাঙালি তান্ত্রিক সন্ন্যাসী বাস করেন। নাম কালিকানন্দ ব্রহ্মচারী। তাহার ক্ষমতা নাকি একটু অসাধারণ রকমের। কর কোষ্ঠী বিচারেও তাহার নাকি আশ্চর্য পারদর্শিতা। কত লোকের কত কঠিন ব্যাধি তিনি নাকি আরোগ্য করিয়া দিয়াছেন। এই শেষোক্ত ক্ষমতার কথা শুনিয়া কয়েকদিন হইতে মাঝে মাঝে বঙ্কুবাবু ব্রহ্মচারী মহাশয়ের নিকট যাতায়াত করিতেছেন, কিন্তু এখনও কোনো সুবিধা করিতে পারেন নাই। বাবাজি সহজে কাহাকেও ঔষধাদি দেন না। কেহ ঔষধ প্রার্থনা করিলে বলিয়া থাকেন, বাবা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাও। আমি কি ডাক্তার? বঙ্কুবাবুও রোগের কথা পাড়িয়া প্রথম দিন এই উত্তরই পাইয়াছেন, যাহার উপর বাবার বিশেষ দয়া হয় সেই নাকি ঔষধ পায়। ঔষধ বিশেষ কিছুই নয়, নির্বাপিত হোমকুণ্ড হইতে এক মুষ্টি ভস্য অর্থাৎ বিভূতি তুলিয়া বাবা দেন। বঙ্কুবাবুর বিশ্বাস, যোগবল বা সাইকিক ফোর্সের দ্বারা সেই ভস্যগুলিতে এমন একটা বিপর্যয় ঘটিয়া যায় যে সেগুলি মহৌষধে পরিণত হয়। ধূমপান শেষ হইবার পূর্বেই মথুরা আসিয়া সংবাদ দিল, এক্কা আসিয়াছে। তখন বেলা প্রায় 8টা। গলায় একখানা চাদর ফেলিয়া ছাতা লইয়া বঙ্কুবাবু বাহির হইলেন। ভৃত্যকে বলিলেন, 11টার সময় ফিরিবেন, স্নানের জন্য যেন গরম জল প্রস্তুত থাকে। এক্কাখানি ঝনঝন করিয়া বিন্ধ্যাচলের বাজারের ভিতর দিয়া চলিল। হিন্দুস্থানি ললনাগণ স্নানান্তে এক হাতে ফুলের ডালি, অন্য হাতে গঙ্গাজল পূর্ণ লোটা লইয়া দলে দলে বিন্ধমায়ের মস্তকে জল চড়াইতে যাইতেছে। তাহারা পথপার্শ্বে সরিয়া দাঁড়াইতে লাগিল। বাজার পার করিয়া প্রশস্ত রাজপথ দিয়া এক্কা ছুটিয়া চলিল। দুই পার্শ্বে বিস্তর পাথরের কারখানা, শিল, জাঁতা প্রভৃতি দ্রব্য প্রস্তুত হইতেছে। কিয়ৎক্ষণ পরে বসতি ছাড়াইয়া পথ মাঠের মধ্যে পড়িল। এক পার্শ্বে রেলওয়ে লাইন,
অপর পার্শ্বে ধান্যক্ষেত্র। এইরূপ 1 মাইল পথ অতিক্রম করিয়া আরেকটি বসতি দেখা গেল। পথের 2 ধারে অনেকগুলি বাঁশের লাঠির দোকান। বসতি শেষ হইলে পথ রেলওয়ে লাইন পার হইয়া আম্রবনের মধ্য দিয়া অষ্টভুজা পাহাড়ের দিকে চলিল। এক্কা হইতে নামিয়া আশ্রমে পৌঁছিয়া বঙ্কুবাবু দেখিলেন ব্রহ্মচারীর শয়নকক্ষের কবাট বন্ধ। তাহার একটি শিষ্য বালক বারান্দার এক প্রান্তে বসিয়া পুঁথি পড়িতেছে। বঙ্কুবাবু নিকটে গিয়া বলিলেন, পাও লাগি বাবাজি। জীব সহস্রম বলিয়া এই ক্ষুদ্র বাবাজি বঙ্কুবাবুকে আশীর্বাদ করিল। বলিল, বেটিয়ে বাবুজি, আজ ইতনা সাবেরে? বঙ্কুবাবু বলিলেন, বিকালে আসিলে সাধু বাবার সঙ্গে ভালো রকম কথাবার্তা কহিতে পাই না, অনেক লোকজন থাকে, তাই আজ এবেলা আসিয়াছি। কিন্তু বাবাকে তো দেখিতেছি না, কবাট বন্ধ কেন? চেলা বলিল, এখনো গুরু মহারাজ জাগেন নাই। এখনো জাগেন নাই? বঙ্কুবাবু জানিতেন সাধু মহাত্মারা ব্রাহ্ম মুহূর্তেই গাত্রোত্থান করিয়া থাকেন, তাই তিনি একটু বিস্মিত হইলেন। চেলা বলিল, কাল এই শনিবার ছিল কি না, তাই আজ উঠিতে এত দেরি হইতেছে, মধ্যাহ্নের পূর্বে উঠিবেন না। ই আবার কি কথা? কলিকাতার বড় লোকেরাই তো বাগান বাড়িতে গিয়া শনিবার করিয়া থাকে, রবিবারে দ্বীপ্রহরের পূর্বে ঘুম ভাঙে না। সাধু সন্ন্যাসীরাও কি শনিবার করেন নাকি? তাই জিজ্ঞাসা করিলেন, শনিবার ছিল তো কি হইয়াছে? চেলা বলিল, প্রতি শনি ও মঙ্গলবার রাত্রে হোম হইতেছে কি না? সারা রাত্রি হোম হয়। যে বাবুটি হোম করাইতেছিলেন এই কতক্ষণ হইল তিনি ফিরিয়া গেলেন। বঙ্কুবাবু বলিলেন, হোম হইতেছে? কিসের হোম বাবাজি? কিসের হোম হইতেছে বাবাজি আসলে কিছুই জানে না, কিন্তু তাহা স্বীকার করিলে হালকা হইতে হয়, তাই গম্ভীরভাবে বলিল, সে অতি গোপনীয় কথা। বঙ্কুবাবু বলিলেন, কে করাইতেছেন? বাবাজি বলিল, আপনাদেরই একজন বাঙালি বাবু। বঙ্কুবাবু আশ্চর্য হইয়া বলিলেন, বাঙালি? কে? নাম কি? বাবাজি উত্তর দিলেন, জানি না। বঙ্কুবাবু বলিলেন, বাড়ি কোথা? বাবাজি বলিল, জানি না। ব্যাপারটা কি জানিবার জন্য বঙ্কুবাবুর বড়ই কৌতূহল হইল। জিজ্ঞাসা করিলেন, বাবুটি কতদিন এই হোম করাইবেন? বাবাজি আন্দাজে বলিল, 3 রাত্রি হইয়া গিয়াছে, এখনো 8 রাত্রি হইবে, 11 রাত্রিতে পূর্ণাহুত। বঙ্কুবাবুর ধারণা হইল নিশ্চয়ই কোনো পীড়ার উপসমার্থ এই হোম হইতেছে। বাবাজিকে ঘুরাইয়া ফিরাইয়া নানা রকমে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদুত্তর পাইলেন না। তখন বঙ্কুবাবু এক নূতন উপায় অবলম্বন করিলেন। বলিলেন, বাবাজি, যদি সকল কথা ঠিক ঠিক আমায় বলো, তাহা হইলে গাঁজা খাইতে তোমায় 2টি টাকা দিব। টাকা 2টির লোভ সম্বরণ করা বাবাজির পক্ষে দুষ্কর, অথচ সত্য বলিতে হইলে বলিতে হয় আমি কিছুই জানি না। সুতরাং বাবাজি বঙ্কুবাবুর চিত্ত বিনোদনার্থ কল্পনার আশ্রয় গ্রহণ করিবে স্থির করিল। বলিল, আচ্ছা বাবু, যদি না শুনিয়া আপনি নিতান্তই না ছাড়েন তবে বলিতেই হইবে, টাকা 2টা দিন। কিন্তু খবরদার, কাহারও কাছে প্রকাশ হয় না যেন আমি এই সব কথা বলিতেছি। যদি প্রকাশ হয় তবে গুরু মহারাজ আপনাকেও ভস্য করিয়া ফেলিবেন, আমাকেও ভস্য করিয়া ফেলিবেন। বঙ্কুবাবু মৃদু হাসিয়া টাকা 2টি দিলেন। বাবাজি তখন বলিতে আরম্ভ করিল, সে বড় আশ্চর্য কথা বাবু, প্রতি রাত্রে 2টি ক্যানেস্তারা করিয়া 1 মণ ঘি আসে।
হোম হইতে থাকে। যখন আধমন ঘি পুড়িয়া যায়, তখন অগ্নির মধ্য হইতে একটি সুন্দরী স্ত্রীলোক বাহির হইয়া আসে। গুরু মহারাজ তাহাকে হুকুম করেন, যাও, সমুদ্র হইতে ভালো ভালো মানিক মুক্তা তুলিয়া আনিয়া বাবুটিকে দাও। বলিতেই সেই স্ত্রীলোক চলিয়া যায়। সেই স্ত্রীলোক আবার ফিরিয়া আসে, মুঠা মুঠা করিয়া কিসব জিনিস বাবুকে দেয়, দিয়া আবার অগ্নির মধ্যে লুকাইয়া পড়ে। এই কাহিনী শুনিয়া বঙ্কুবাবু স্তম্ভিত হইয়া গেলেন। ভাবিলেন, তন্ত্রশাস্ত্রে যাহাকে যোগিনী সাধন বলে, ইহা বোধহয় তাহাই। বড়ই আশ্চর্য ব্যাপার তো। বালককে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বচক্ষে দেখিয়াছ? বালক খুব দৃঢ়ভাবে বলিল, স্বচক্ষে দেখিয়াছি। বঙ্কুবাবু বলিলেন, কোনখানে হোম হয়? ওই ঘরে বলিয়া বালক একটি জানালার দিকে অঙ্গুলি নির্দেশ করিল। প্রাতে আসিয়া ভস্মাদি সে পরিষ্কার করিয়াছে, সুতরাং জানে। বঙ্কুবাবু জানালাটির পানে চাহিলেন। দেখিলেন তাহার একটি কবাটের কিয়দ অংশ উই পোকায় খাইয়া ছোট্ট একটা গর্ত নির্মাণ করিয়াছে। তখনই মনে মনে তিনি একটা মতলব আঁটিয়া লইলেন। কিয়ৎক্ষণ সেখানে বসিয়া অন্যান্য কথাবার্তার পর বঙ্কুবাবু উঠিলেন। বলিলেন, সাধু বাবার উঠিতে তো অনেক দেরি দেখিতেছি, আজ তবে চলিলাম। তাহাকে আমার প্রণাম দিও। আসি তবে বাবাজি, পাও লাগি। বাবাজি হাত উল্টাইয়া বলিল, জীব সহস্রম। রবি, সোম এবং মঙ্গল, এই 3টি দিন বঙ্কুবাবুর যে কেমন করিয়া কাটিল তাহা তিনিই জানেন। যোগিনী সাধন বলিয়া একটা ব্যাপার আছে, তাহা তিনি পুস্তকেই পাঠ করিয়াছিলেন। সেই পরম গূঢ় ব্যাপার তিনি প্রত্যক্ষ করিবেন, এই চিন্তা প্রবল জ্বরের মতো তাহার সমস্ত দেহ মনকে যেন আক্রমণ করিল। 2 পাতা ইংরাজি পড়িয়া আজিকালি যাহারা অতি প্রাকৃত বিশ্বাস করে না, তাহাদিগকে মনে মনে তিনি খুব ব্যঙ্গ করিতে লাগিলেন। There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. মঙ্গলবারে সূর্য অস্তগমন করিলেন, আর ঘণ্টা 4 পরেই যাত্রা করিতে হইবে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, বড়ই অন্ধকার, পথটিও জনশূন্য। রাত্রে একাকী সেই পাহাড়ের ধারে যাওয়া উচিত হইবে কি? যদি কোনো বিপদ আপদ হয়, মথুরা খানসামাকে সঙ্গে লইলে কেমন হয়? বঙ্কুবাবু মনে মনে এই সকল কথা চিন্তা করিতে লাগিলেন, আর অন্ধকারও ক্রমে বাড়িয়া যাইতে লাগিল। আহারাদি শেষ হইতে রাত্রি 9টা বাজিল। ভৃত্যকে ডাকিয়া বলিলেন, এক জায়গায় একটা হোম হচ্ছে, তাই দেখতে যাব। ফিরতে যদি বেশি রাত্রি হয় তো সেখানেই শুয়ে থাকব, কাল সকালবেলা আসব। মথুরা বলিল, যে আজ্ঞে। একটি বিদ্যুতের বাতি পকেটে করিয়া রাত্রি 10টার মধ্যেই তিনি বাহির হইয়া পড়িলেন। বঙ্কুবাবু একটা মোটা চাদর গায়ে দিলেন। অধিক রাত্রে একটু ঠান্ডা পড়িতে আরম্ভ হইয়াছে। বাজারে গিয়া একখানি এক্কা ভাড়া করিলেন। এক্কাওয়ালা বলিল, কোথায় যাইতে হইবে বাবু? অষ্টভুজা। যাতায়াতের কত ভাড়া? এক্কাওয়ালা বলিল, এত রাত্রে অষ্টভুজা? বঙ্কুবাবু উত্তর দিলেন, আমার পূজা মানত আছে, অনেক রাত্রি অবধি পূজা হইবে, পূজা শেষ হইলে ফিরিব। এক্কাওয়ালা বলিল, সেই পাহাড়ের নিচে সমস্ত রাত্রি আমি থাকিব কি করিয়া বাবু? সেখানে জনমনুষ্য নাই। বঙ্কুবাবু চিন্তিত হইলেন, বলিলেন, তবে কি হইবে? এক্কাওয়ালা একটু ভাবিয়া বলিল, যদি এক কাজ করেন বাবু তো হয়।
বঙ্কুবাবু বলিলেন, কি বলো? আমি আপনাকে পাহাড়ের নিকট অবধি পৌঁছাইয়া দিয়া রেল ফটকের কাছে গ্রাম আছে, সেই গ্রামে ফিরিয়া অপেক্ষা করিব। আপনার কাজ শেষ হইলে সেখানে আসিয়া আপনি আবার এক্কা চড়িবেন। বেশি দূর তো নয়, বড় জোর 1 পোয়া পথ, আর অর্ধেক ভাড়া আমায় আগাম দিতে হইবে। অগত্যা বঙ্কুবাবু তাহাতেই রাজি হইলেন। ভাড়া কত লাগিবে জিজ্ঞাসা করিলেন। সুযোগ বুঝিয়া এক্কাওয়ালাও চতুর্গুণ ভাড়া হাঁকিয়া বসিল। তাহাতেই সম্মত হইয়া বঙ্কুবাবু যাত্রা করিলেন। আমবাগানের মধ্যে একটা বৃহৎ পাকা ইঁদারা আছে, সেইখানে এক্কা থামাইয়া বঙ্কুবাবু নামিয়া পড়িলেন। এক্কার সামান্য লণ্ঠনটি মিটিমিটি করিয়া জ্বলিতেছে, সে আলোকে বড় কিছুই দেখা যায় না। চারিদিকে নিস্তব্ধ। এক্কাওয়ালা বলিল, আর খানিক দূর অবধি আপনাকে লইয়া যাইব? বঙ্কুবাবু উত্তর দিলেন, না থাক, তুমি রেল ফটকের কাছে গাড়ি রাখিও, আমি ফিরিবার সময় তোমায় জাগাইয়া লইব। বলিয়া জুতা জোড়াটা এক্কায় রাখিয়া দিলেন। এক্কা চলিয়া গেল। সেই সামান্য লণ্ঠনটির আলোকও সঙ্গে সঙ্গে অন্তর্হিত হওয়াতে অন্ধকার যেন ভীষণ হইয়া উঠিল। বঙ্কুবাবুর মনে হইতে লাগিল চারিদিকে অদৃশ্য ডাকিনী যোগিনীগণ ধেই ধেই করিয়া যেন নৃত্য করিতেছে। ভয়ে তাহার বুকের ভিতরটা দূর দূর করিতে লাগিল। আশ্রমের অবস্থান অনুমান করিয়া ধীরে ধীরে বঙ্কুবাবু অগ্রসর হইলেন। পাথরের টুকরায় হোঁচট খাইতে লাগিলেন, পায়ে কাঁটা ফুটিতে লাগিল। উচ্চ নীচ স্থানে পা পড়িয়া 2-1 বার পতনোন্মুখ হইলেন। বিদ্যুতের বাতিটি টিপিয়া খানিক পথ দেখিয়ালন। আলো নিবাইয়া সেই পথটুকু অতিক্রম করিয়া আবার মুহূর্তের জন্য সেটি জ্বালেন। জ্বালিয়া রাখিতে সাহস হয় না। কিয়দ্দূর গমন করিলে বৃক্ষশাখার অন্তরাল দিয়া ঊর্ধ্বে একটা আলোক দেখিতে পাইলেন। বুঝিলেন উহা দেবী অষ্টভুজার মন্দির। আর কিয়দ্দূর গিয়া সাধু বাবার আশ্রম হইতে নির্গত ক্ষীণ আলোক রশ্মিও দেখিতে পাইলেন। ক্রমে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া আশ্রমের সমীপবর্তী হইলেন। বাহিরে কেহই নাই, দ্বার বন্ধ। 2-1টা জানালার ফাঁক দিয়া একটু একটু আলোক বাহির হইতেছে। সন্তর্পণে সিঁড়ি দিয়া বারান্দায় উঠিয়া পূর্বদৃষ্ট সেই জানালাটির কাছে গিয়া বঙ্কুবাবু দাঁড়াইলেন। ছিদ্র পথে চাহিয়া দেখিলেন মেঝের উপর ধুনি জ্বলিতেছে। কিছু দূরে কালিকানন্দ বসিয়া আছেন, তাহার অন্তরালে আর এক ব্যক্তি। বঙ্কুবাবু ভালো দেখিতে পাইলেন না। কালিকানন্দের পরিধানে রক্তবস্ত্র, গলায় বড় একজোড়া রুদ্রাক্ষের মালা, দীর্ঘ কেশ মস্তকের উপর ঝুঁটির আকারে বাঁধা। সম্মুখে এক পাত্রে খানকতক লুচি এবং একটা বাটিতে মাংস রহিয়াছে। একটা বিলাতি মদের বোতলও রহিয়াছে। কি একটা সাদা পদার্থ, বাটির আকার, তাহাতে বাবাজি মদ ঢালিলেন। আঙুলে করিয়া একটু মদ সেই লুচি ও মাংসের উপর ছিটাইয়া দিয়া কি কতগুলা মন্ত্র বলিতে লাগিলেন। তাহার পর খান 2 লুচির ওপর কতকটা মাংস রাখিয়া উঠিয়া দ্বার খুলিয়া ডাকিনী যোগিনীগণের আহারার্থ বাহিরে ফেলিয়া দিলেন। এই সময় অপর ব্যক্তিকে বঙ্কুবাবু দেখিবার অবকাশ পাইলেন। লোকটি যেন পরিচিত বোধ হইল, কিন্তু সেই ধুনির সামান্য আলোকে তাহাকে ভালো করিয়া চিনিতে পারিলেন না। কালিকানন্দ ফিরিয়া আসিয়া বলিলেন, চন্দ্রনাথ এসো, প্রসাদ পাও। চন্দ্রনাথ নাম শুনিয়াই বঙ্কুবাবুর সন্দেহ দূর হইল। লোকটি উঠিয়া নিকটে আসিল। বঙ্কুবাবু দেখিলেন, বিলক্ষণ চিনিতে পারিলেন। চন্দ্রনাথ আর কেহ নহে,
তাঁহারই ভগিনীপতি সুরেন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা। চন্দ্রনাথ মাসখানেকের অধিক গৃহত্যাগ করিয়া পশ্চিম ভ্রমণে আসিয়াছিলেন, তাহা বঙ্কুবাবু শুনিয়াছিলেন। তিনি যে বিন্ধ্যাচলে আছেন আর যোগিনী সাধনে মাতিয়াছেন, তাহা বঙ্কুবাবু স্বপ্নেও জানিতেন না। আহার ও মদ্যপানের পর উভয়ে মুখাদি প্রক্ষালনের জন্য বাহির হইলেন। সেই সময়টা বঙ্কুবাবু জানালার নিকট হইতে সরিয়া গভীরতর অন্ধকারের মধ্যে লুকাইলেন। ফিরিয়া দ্বার বন্ধ করিয়া উভয়ে ধুনির নিকটে বসিলেন। একখানা চকচকে লোহার তাওয়া লইয়া কয়লা দিয়া কালিকানন্দ তাহার উপর কি লিখিতে লাগিলেন। শেষে হাসিয়া বলিলেন, দেখো তোমার ভাইয়ের চেহারার সঙ্গে মিলছে কি? তাহার পর নানাবিধ প্রক্রিয়া আরম্ভ হইল। কালিকানন্দ বলিলেন, দেবীর ধ্যান করো, মনে মনে ভাবো, মা যেন দীর্ঘকায়া কৃষ্ণবর্ণা, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার দুই হাতে যেন দুটো নরমুণ্ড, তাই তিনি চিবুচ্ছেন, এই রকম ধ্যান করো। চন্দ্রনাথ চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানস্থ হইলেন। ধ্যান শেষে কালিকানন্দ তাহাকে আরও কতগুলো কি মন্ত্র বলাইতে লাগিলেন। সব কথা বঙ্কুবাবু ভালো ধরিতে পারিলেন না, তবে এই কথাগুলি বেশ বোঝা গেল। ওং শত্রুনাশকার্যৈ নমঃ, সুরেন্দ্রনাথস্য শোণিতং পিব পিব মাংসং খাদয় খাদয় হ্রিং নমঃ। এই মন্ত্র শুনিয়া বঙ্কুবাবুর মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইল। স্পষ্ট বুঝিতে পারিলেন, ইহা যোগিনী সাধন নহে, সুরেন্দ্রনাথকে মারিয়া ফেলিবার জন্য মারণযজ্ঞ হইতেছে। কাঁপিতে কাঁপিতে বঙ্কুবাবু সেইখানে বারান্দার উপর বসিয়া পড়িলেন। তাহার সংজ্ঞা লোপ হইবার উপক্রম হইতেছে। ক্রমে তিনি ভূতলশায়ী হইয়া চেতনা হারাইলেন। এইভাবে কতক্ষণ কাটিল বঙ্কুবাবু তাহা কিছুই জানেন না। যখন চেতনা ফিরিয়া আসিল, তখন দেখিলেন পশ্চিম গগনে ক্ষীণ দেহ চন্দ্রোদয় হইতেছে। মন্ত্রধ্বনি তখনও ভিতর হইতে শোনা যাইতেছে। স্পষ্ট শুনিলেন, সুরেন্দ্রনাথং মারয় মারয় তস্যা শোণিতং পিব পিব মাংসং খাদয় খাদয় হ্রিং নমঃ। সুরেন্দ্রনাথং মারয় মারয় তস্যা শোণিতং পিব পিব মাংসং খাদয় খাদয় হ্রিং নমঃ। বঙ্কুবাবু তখন নিঃশব্দে উঠিয়া ধীরে ধীরে সেই স্থান পরিত্যাগ করিলেন। আম্রবনের ভিতরে থাকিয়া ক্ষীণ চন্দ্রালোকে অনেক কষ্টে পথ চিনিয়া চলিতে লাগিলেন। তাহার বুকের ভিতর যেন ঢেঁকি পড়িতেছে, হাতে পায়ে বল নাই, বুদ্ধি বিপর্যস্ত। 10 মিনিটের পথ অর্ধঘণ্টায় অতিক্রম করিয়া ক্রমে বঙ্কুবাবু রেল ফটকের কাছে উপস্থিত হইলেন। এক্কাওয়ালাকে জাগাইয়া স্বাস্থ্যনিবাসে ফিরিয়া আসিলেন। পরদিন তাহার মুখ চক্ষুর ভাব দেখিয়া সকলে বিস্মিত হইল। খানসামা বারংবার জিজ্ঞাসা করিতে লাগিল, বাবু, আপনার কি কোনো অসুখ করেছে? বঙ্কুবাবু ক্ষীণ স্বরে বলিলেন, হ্যাঁ, শরীরটা ভালো নেই। সারা দিন বসিয়া বসিয়া বঙ্কুবাবু ভাবিতে লাগিলেন। চন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ পরলোকগত জমিদার কৈলাসচন্দ্র দত্ত মহাশয়ের পুত্র। তবে ইহারা সহোদর নহে, বৈমাত্রেয় ভ্রাতা। পিতার মৃত্যুর পর চন্দ্রনাথ বিষয় সম্পত্তি দেখিতেন। সুরেন্দ্র কলিকাতায় থাকিয়া কলেজে পড়িত। সেই সময়ই সুরেন্দ্রের সঙ্গে বঙ্কুবাবুর পরিচয়। 3 বৎসর হইল বঙ্কুবাবুর একমাত্র ভগিনী টুনুরানীর সহিত সুরেন্দ্রের বিবাহ হইয়াছে। পরের বৎসর সুরেন্দ্র বিএ পাশ করিয়া বাড়ি গেল। বলিল, সে চাকরি করিবে না, ওকালতিও পড়িবে না, বাড়িতে থাকিবে এবং দাদার সহিত মিলিয়া
নিজেদের বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করিবে, যাহাতে গ্রামের উন্নতি হয়, প্রজাদের উন্নতি হয়, সেই সকল বিষয়ে যত্নবান হইবে। চন্দ্রনাথ ভ্রাতার সেই সংকল্পকে নিতান্তই আজগুবি খেয়াল বলিয়া গণ্য করিয়াছিলেন। কনিষ্ঠকে বিরত করিবার জন্য চেষ্টারও ত্রুটি করেন নাই। কিন্তু সুরেন্দ্র অটল রহিল। ফলে চন্দ্রনাথের সিংহাসনে ভাগ বসিল। জমিদারিতে তাহার একাধিপত্য খর্ব হইতে লাগিল এবং উভয়ের আদর্শ ও ধর্মবুদ্ধির বিভিন্নতাবশত পদে পদে সংঘর্ষ আরম্ভ হইল। যে প্রজাকে শাসন করিবার জন্য, যাহাকে ভিটামাটি উচ্ছন্ন করিবার জন্য চন্দ্রনাথ বদ্ধপরিকর হন, সুরেন্দ্রনাথ প্রকাশ্যেই তাহার পক্ষ অবলম্বন করে। থানার দারোগাকে চন্দ্রনাথ এতদিন মৎস্য, মাংস, ঘৃত, দুগ্ধ ও নগদে ষোড়শোপচারে পূজা করিয়া আসিতেছিলেন। সেই দারোগা দুই প্রজার মধ্যে এক মোকদ্দমায় একজনের নিকট পান খাইবার জন্য 200 টাকা লইয়াছিল। এইমাত্র অপরাধে সুরেন্দ্র সেই প্রজাকে উত্তেজিত করিয়া নিজে খরচ দিয়া দারোগার নামে ঘুষের মোকদ্দমা দায়ের করিয়াছিল। এইরূপে দুই ভ্রাতার বিচ্ছেদ ক্রমে বাড়িয়াই চলিল। অবশেষে চন্দ্রনাথ এক প্রজাকে হাত করিয়া সুরেন্দ্রের বিরুদ্ধে এক মিথ্যা ফৌজদারি নালিশ করাইয়া দেন। আদালতের বিচারে সুরেন্দ্র নির্দোষ সাব্যস্ত হইয়া মুক্তি লাভ করিল। সেই দিন আদালত হইতেই চন্দ্রনাথ নিরুদ্দেশ হইয়া যান। ইহা আজ 2-3 মাসের কথা। এ সমস্তই বঙ্কুবাবু অবগত ছিলেন। মনোমালিন্য যতই হোক, ভাই হইয়া ভাইয়ের প্রাণনাশের জন্য চন্দ্রনাথ যে ক্রূর কর্ম অবলম্বন করিয়াছেন, ইহাতে বঙ্কুবাবু ক্রোধে, ভয়ে ও দুঃখে বড়ই অভিভূত হইয়া পড়িলেন। মনে মনে তাহার দৃঢ় বিশ্বাস, এই তান্ত্রিক অনুষ্ঠান বিফল হইবার নহে। এই সম্বন্ধে তাহার একখানি পুস্তক ছিল, তাহা বাহির করিয়া পাঠ করিতে লাগিলেন। বঙ্কুবাবু ভাবিতে লাগিলেন, ছোকরা বাবাজি বলিয়াছে 3 রাত্রি এরূপ হইয়াছে, এখনও 8 রাত্রি হইবে। তাহার এই সংবাদটি সম্ভবত সত্য। যোগিনী সাধনের যে বর্ণনাটি করিয়াছিল দেখা যাইতেছে সেটি মিথ্যা। রাত্রিকালে আশ্রমে সে থাকে না, কেমন করিয়া জানিবে? বেশ বুঝা যাইতেছে টাকা 2টি লোভে সে মিথ্যা বলিয়াছে। আরও 7 রাত্রি এই ক্রূর কর্ম হইবে। তাহার পর সুরেন্দ্র রোগগ্রস্ত হইবে। 21 দিবস পরে অবধারিত মৃত্যু। বঙ্কুবাবু দুঃখে ম্রিয়মাণ হইয়া পড়িলেন। একমাত্র ভগিনী টুনু রানী, সবে এই 3 বৎসর মাত্র তাহার বিবাহ হইয়াছে। 15 বৎসরের বালিকা, সে বিধবা হইবে? মেয়েটি বড় ভালো, বড় সুন্দরী, যেন প্রতিমাখানি। কত আদরের একটি মাত্র বোন, তাহার কপাল কি এমনি করিয়াই পুড়িয়া যাইবে? টুনুর বৈধব্য বেশ বঙ্কুবাবু কল্পনা চক্ষে দেখিতে লাগিলেন এবং বারংবার রুমালে অশ্রু মুছিতে লাগিলেন। এখন উপায় কি? কি করিলে এই বিপদ হইতে উত্তীর্ণ হওয়া যায়? ভাবিয়া চিন্তিয়া বঙ্কুবাবু স্থির করিলেন, আজ রাত্রির গাড়িতেই মনোহরপুর যাত্রা করা আবশ্যক। সুরেন্দ্রকে সব কথা খুলিয়া বলিয়া দুইজনে পরামর্শ করিয়া যাহা হোক একটা উপায় স্থির করিতে হইবে। স্বাস্থ্যনিবাসেই মথুরাকে অপেক্ষা করিতে আজ্ঞা দিয়া বঙ্কুবাবু ট্রেনে উঠিলেন। বলিয়া গেলেন 2-4 দিন পরেই আবার তিনি ফিরিয়া আসিতেছেন। পরদিন মনোহরপুর গ্রামে অপরাহ্নকালে সুরেন্দ্রনাথ বসিয়া তাহার জ্যেষ্ঠা ভ্রাতৃবধূর সহিত কথোপকথন করিতেছিল। সুরেন্দ্রনাথের বয়স আনুমানিক 24 বর্ষ। উজ্জ্বল শ্যামবর্ণ কান্তিমান যুবক, গুম্ফ ও শ্বশ্রু ক্ষৌরীকৃত। নাক চাপিয়া একজোড়া সোনার ফ্রেমযুক্ত পাঁশনে চশমার এক প্রান্ত হইতে
সূক্ষ্ম রেশমি কার নামিয়া তাহার গলদেশে বেষ্টন করিয়া রহিয়াছে। বৌদিদি সুরেন্দ্ররই সমবয়স্কা, হয়তো 2-1 বৎসরের বড় হইবেন। তাহার নাম কুমুদিনী। রংটি সুরেন্দ্রর অপেক্ষা উজ্জ্বলতর। একখানি 2 পাড়ের শাড়ি পরিয়া রহিয়াছেন, মুখখানি বিষণ্ণ। পুস্তকাদি বিক্ষিপ্ত একটি টেবিলের পাশে। চেয়ারে সুরেন্দ্রনাথ বসিয়া, সম্মুখে কিয়দ্দূরে স্থাপিত সোফার একটি প্রান্তে তাহার বৌদিদি হেলান দিয়া বসিয়া রহিয়াছেন। বৌদিদি বলিতেছেন, ঠাকুরপো, যাও, তুমি গিয়ে তাকে ফিরিয়ে আনো। যা হবার তা হয়ে গেছে, তাই বলে কি চিরদিন ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ থেকে যাবে? কোন সংসারে এমন না হয় বলো? ঝগড়া বিবাদ মন কষাকষি হয়, আবার ক্রমে মিটমাট হয়ে যায়। যেমন ছিল তেমনি হয়। সুরেন্দ্র বলিল, তাই আশীর্বাদ করো বৌদিদি, তাই যেন হয়। কিন্তু আমার কি দোষ বলো? তোমার দোষ তো আমি বলছি নে ভাই। তিনি যত অন্যায়ই করে থাকুন, তবু তিনি তোমার দাদা, গুরুজন। দাদার প্রতি তোমার একটা কর্তব্য আছে তো। যা হয়ে গেছে সব মন থেকে মুছে ফেলো। তুমি যাও, গিয়ে তাকে নিয়ে এসো। পুজো আসছে। যারা অতি দিন দরিদ্র, পেটের দায় বিদেশে থাকে, তারাও হাসি ভরা মুখে বাড়ি আসছে। নিজের স্ত্রী পুত্র ভাই বোনকে পেয়ে সুখী হচ্ছে। আর তোমার দাদা, এত বড় জমিদারির মালিক যিনি, তিনি এই সময় গৃহত্যাগী হয়ে পথে পথে বেড়াবেন? শেষ কথাগুলি বলিতে বলিতে বৌদিদির স্বর মোটা হইয়া আসিল। আর্দ্র চক্ষু যুগল সেই অপরাহ্নের আলোকে চিকচিক করিতে লাগিল। কাছারি হইতে চন্দ্রনাথ সেদিন পশ্চিম যাত্রা করিবার পর মাসখানেক বাড়িতে কোনো সংবাদই দেন নাই। মাসান্তে মথুরা হইতে তাহার পত্র আসিল। নানা তীর্থে ভ্রমণ করিয়া এখন কিছুদিন হইতে তিনি বিন্ধ্যাচলে অবস্থিতি করিতেছেন। দেওয়ানের নামে মাঝে মাঝে পত্র আসে, সে টাকা পাঠাইয়া দেয়। কবে গৃহে ফিরিবেন সেই কথা চন্দ্রনাথ কিছুই লেখেন না। আজ বিকালে দেওর ভাজে সেই সকল কথাই হইতেছিল। কুমুদিনী সর্বদাই বিষণ্ণ, মাঝে মাঝে কাঁদেন। দেখিয়া সুরেন্দ্রনাথের মনে বড় কষ্ট হয়। তাহার জন্যই দাদা দেশত্যাগী হইয়াছেন, এ কথা ভাবিতেও তাহার ভালো লাগে না। সুরেন্দ্র এখন মনে করে, অত করিয়া দাদার বিপক্ষতা করাটা ভালো কাজ হয় নাই। নিতান্ত উত্ত্যক্ত বিরক্ত হইয়াই তিনি অরূপ আচরণ করিয়া ফেলিয়াছেন। অবনত মস্তকে ধীরে ধীরে সুরেন্দ্রনাথ বলিল, আমার তো কিছুতেই আপত্তি নেই বৌদিদি। দাদা যদি ভালোভাবে থাকেন তাহলে সবগুলি মিটে যায়। তিনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন, তাতে আমি রাগ করিনি বা দুঃখিত হইনি এমন কথা বলতে পারিনে, তাহলে মিথ্যা বলা হয়। কিন্তু সে সব আমি ভুলে যেতে প্রস্তুত আছি। কুমুদিনী বলিলেন, বিন্ধ্যাচল কত দূর? সুরেন্দ্র উত্তর দিল, কাশী আর এলাহাবাদের মাঝামাঝি হবে। কুমুদিনী বলিলেন, তাহলে আর দেরি করো না ভাই, বলিয়া মিনতিপূর্ণ চক্ষে দেবরের পানে চাহিয়া রহিলেন। সুরেন্দ্র বলিল, যেতে আমি পারি বৌদিদি, কিন্তু আসবেন কি? আমার কথা রাখবেন কি? আমার প্রতি তার কেমন ভাব তা তো তুমি জানো। বৌদিদি বলিলেন, এখন আর তার মনের ভাব সেরকম নেই, কখনো সেরকম নেই। তিনি ঝোঁকের মাথায় এক এক সময় এক একটা কাজ করে ফেলেন। তারপর যখন বুঝতে পারেন যে অন্যায় করে ফেলেছেন, তখন তার আফসোসের সীমা থাকে না। আমি তাকে ছেলেবেলা থেকে দেখছি তো। নইলে দেখো না, কেবল তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন কেন? মনে একটা অনুশোচনা তার নিশ্চয়ই হয়েছে। সুরেন্দ্র বলিল, আচ্ছা বৌদিদি, আমি তাহলে পরশুই রওনা হই। এই কথা শুনিয়া কুমুদিনী বড়ই আশ্বস্ত হইলেন। বলিলেন, তাই যাও ভাই, গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এসো।
তিনি লজ্জায় আসতে পারছেন না। তুমি গিয়ে তাকে নিয়ে এলেই তার মুক্তি রক্ষা হয়। সূর্যাস্তের সময় উপস্থিত। দেবরের জলযোগের আয়োজন করিবার জন্য কুমুদিনী বাহির হইয়া গেলেন। সুরেন্দ্র চেয়ারখানি ঘুরাইয়া টেবিলের সম্মুখে লইয়া দেরাজ হইতে শাবরের চামড়া বাহির করিয়া তাহার পাশনে চশমা জোড়াটি পরিষ্কার করিল। তৎপরে গোপালন সম্বন্ধে একখানি ইংরাজি বহি খুলিয়া অধ্যয়ন আরম্ভ করিয়া দিল। বৌদিদি বাহির হইয়া যাইবার 5 মিনিট পরেই সুরেন্দ্রর স্ত্রী টুনুরানী আসিয়া প্রবেশ করিল। পা টিপিয়া পশ্চাতে আসিয়া দাঁড়াইয়া কৌতূহলপূর্ণ নেত্রে স্বামীর বহিখানির প্রতি চাহিয়া রহিল। বৈজ্ঞানিক গোহালের বর্ণনা মধ্যে নিমজ্জিত সুরেন্দ্রনাথের নাসারন্ধ্রে টুনুরানীর কেশকলাপ হইতে উত্থিত একটি মৃদু সুগন্ধ প্রবেশ করিল। তাহার মৃদুতর নিঃশ্বাসের শব্দ কানে গেল। সুরেন্দ্রর মনটি তখন গোহাল ভাঙিয়া বাহির হইয়া পড়িল। পশ্চাতের দিকে হাত বাড়াইয়া খপ করিয়া সে টুনুরানীর বসনাঞ্চল ধরিয়া ফেলিল। ধরা পড়িয়া বালিকা খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। সুরেন্দ্র বন্দিনীকে টানিয়া পার্শ্বের দিকে আনিল। টুনু বলিল, ছাড়ো ছাড়ো, কে এসে পড়বে। সুরেন্দ্র বলিল, চোরকে ধরেছি, ছাড়ব কেন। টুনু অঞ্চলাগ্র জোরে টানিতে টানিতে বলিল, আহ কি করো, ছাড়ো, দোর খোলা রয়েছে, কেউ দেখতে পাবে, ছাড়ো। পর্দাটা টেনে দিয়ে আসি, তবে দাঁড়াও। সুরেন্দ্র বলিল, জরিমানা দাও, তবে ছাড়ব। নির্মম বিচারক তদ্দণ্ডে জরিমানা আদায় করিয়া লইল। তাহার পর মুক্তি দিয়া বলিল, যাও, পর্দাটি টেনে দিয়ে এসো। পর্দা টানিয়া দিয়া টুনুরানী আসিয়া স্বামীর পার্শ্বদেশে দাঁড়াইল। বইখানির প্রতি সোৎসুক দৃষ্টিপাত করিয়া বলিল, কি বই গো, ছবি আছে? আছে বই কি, দেখবে? বলিয়া সুরেন্দ্র পর পর পাতা উল্টাইয়া দেখাইতে লাগিল। নানা আকারের গরু, বাছুর, গোহাল প্রভৃতির ছবি। টুনু বলিল, সবই গরুর গল্প? সুরেন্দ্র বলিল, সব। টুনু বলিল, রাম বলো, তাই বসে বসে পড়ছ? সুরেন্দ্র বলিল, কেন, গরুর গল্প কি মন্দ? তোমার ফার্স্ট বুকেও তো কত গরু, ঘোড়া, হাড়গিলে পাখির গল্প রয়েছে। গত বৎসর টুনুরানী বাংলা লেখাপড়া সাঙ্গ করিয়া ইংরাজি ফার্স্ট বুক আরম্ভ করিয়াছিল, কিন্তু গর্দভের পাতা অবধি পড়িয়া আর কিছুতেই অগ্রসর হইতে চাহিল না। আজ কয়েক মাস তাহার পড়া একেবারে বন্ধ আছে। সুরেন্দ্র বলিল, যাও বা একটু শিখেছিলে, তাও ভুলে গেলে। বইখানা আনো দেখি, পড়া দি। টুনু বলিল, তোমার গরুর গল্প ভালো লাগে, তুমি পড়ো, আমি সেসব পড়ব না। আমার এখন 1 কাল গিয়ে 3 কালে ঠেকেছে। ওই সব গরু, বাছুর, হাড়গিলে পাখির গল্প এই বয়সে পড়া কি আমার শোভা পায়, না ভালো লাগে? সুরেন্দ্র হাসিয়া স্ত্রীকে কাছে টানিয়া বলিল, তবে এ বয়সে তোমার কিসের গল্প ভালো লাগে? টুনু গম্ভীর মুখে বলিল, যাতে সব ঠাকুর দেবতার কথা আছে, যেমন মৃণালিনী, বিষবৃক্ষ, স্বর্ণলতা, এইসব। পড়লে দুদণ্ড মনটাও ভালো থাকে, পরকালেরও কাজ হয়। সুরেন্দ্র এই নির্ভীক স্বীকারোক্তি শুনিয়া হাসিতে লাগিল। এমন সময় বাহির হইতে ঝি বলিল, বৌদিদি, ছোটবাবুর জল খাবার এনেছি। টুনুরানী তখন ক্ষিপ্র হস্তে টেবিল হইতে বই কাগজ সরাইতে সরাইতে বলিল, নিয়ে এসো ঝি। ঝি প্রবেশ করিয়া জল খাবার প্রভৃতি রাখিয়া গেল। সুরেন্দ্র জলযোগে মন দিল। টুনু টেবিলে কাগজপত্র গোছাইতে গোছাইতে বলিল, হ্যাঁ গা, তুমি নাকি পরশু বিন্ধ্যাচলে যাচ্ছ? সুরেন্দ্র বলিল, হ্যাঁ, খবরটি পেয়েছ এরই মধ্যে? টুনুরানী বলিল, আমায় নিয়ে যাবে?
সুরেন্দ্র বলিল, তুমি বিন্ধ্যাচলে গিয়ে কি করবে? টুনুরানী বলিল, কি করব? লোকে তীর্থে কি করে আবার? ঠাকুর দেখব। সুরেন্দ্র বলিল, আমি সেখানে হয়তো 2-1 দিন মাত্র থাকব, শুধু দাদাকে আনতে যাওয়া, 2-1 দিন থেকেই চলে আসব। টুনুরানী উত্তর দিল, আমি কি বলছি আমি সেইখানেই থেকে যাব? তোমরা আমাকে যতই বুড়ো মনে করো, তীর্থবাস করবার সময় এখনো আমার হয়নি। আমিও 2-1 দিন তোমার সঙ্গে থেকেই চলে আসব। জলযোগ শেষে গেলাসটি তুলিয়া গম্ভীরভাবে সুরেন্দ্র বলিল, না না, তুমি গিয়ে কি করবে? বলছি তো ঠাকুর দেখব, আর মেজদাদাকে অনেক দিন দেখিনি, তাকেও দেখে আসব। টুনুরানী উত্তর দিল। সুরেন্দ্র বলিল, বঙ্কু দাদা, তিনি বিন্ধ্যাচলে নাকি? টুনুরানী বলিল, হ্যাঁ। সুরেন্দ্র বলিল, কতদিন সেখানে আছেন? টুনুরানী উত্তর দিল, 15 দিন হবে, আজ তার চিঠি পেয়েছি। জল পানান্তে রুমালে মুখ মুছিতে মুছিতে সুরেন্দ্র বলিল, ভালোই হলো। ঠিকানা কি লিখেছেন? মনে নেই, চিঠিখানা আনব বলিয়া টুনু চলিয়া গেল। চিঠি আনিয়া স্বামীকে দেখাইল। ইহা 3 দিন পূর্বে বিন্ধ্যাচল হইতে লেখা। পড়িয়া সুরেন্দ্র বলিল, ভালোই হলো, বঙ্কু দাদার ওখানে গিয়েই উঠব। টুনু বলিল, সে তো হোটেল, আমি তবে কোথায় থাকব? বরং দাদাকে টেলিগ্রাফ করে দাও, 2-4 দিনের মধ্যে আমাদের থাকবার মতো একটা বাড়ি যেন ঠিক করে রাখেন। পান মুখে দিয়া সুরেন্দ্র বলিল, না না, পাগল, তুমি কোথা যাবে? বারংবার এক কথা, ক্রমাগত নিষেধ নিষেধ, কেবল না না না। এবার টুনুরানীর অভিমান হইল। রাঙা ঠোঁট দুটি ফুলাইয়া ভ্রুযুগল কুঞ্চিত করিয়া সে বলিল, আমি পাগল? আমি কোথা যাব? কোথাও নিয়ে যেতে বললেই আমি পাগল না? উনি সব জায়গায় যাবেন, আমায় কোথাও নিয়ে যাবেন না। এই সেদিন কলকাতায় গেলেন, আমি এত করে বললাম, ওগো আমায় নিয়ে চলো, শনিবার আছে, থিয়েটার দেখে আসি। তা নিয়ে যাওয়া হলো না। আমি যেন বানের জলে ভেসে এসেছি। টুনুরানীর চক্ষু দুইটি জলে ভরিয়া আসিয়াছিল। কথা শেষ হইতেই ফোঁটায় ফোঁটায় গড়াইয়া পড়িল। ও কি ও কি বলিয়া সুরেন্দ্র তাহার বালিকা বধূর হাতটি ধরিয়া কাছে টানিয়া আনিল। রুমাল দিয়া চক্ষু মুছাইতে মুছাইতে বলিল, আচ্ছা আচ্ছা, এবার যখন কলকাতা যাব তোমাকেও নিয়ে যাব। শনি রবি 2 রাত থিয়েটারে যেও। টুনু হাত ছিনাইয়া লইয়া বলিল, না, আমি বিন্ধ্যাচলে যাব। এমন সময় দ্বারের বাহির হইতে চৌকাঠে করতাড়না করিয়া ঝি বলিল, ছোটদাদাবাবু, আপনার শ্বশুর বাড়ি থেকে কে এসেছেন? সুরেন টুনু দুইজনেই চমকিয়া উঠিল। সুরেন বলিল, কে ঝি? ঝি বলিয়া উঠিল, মেজদা এসেছেন। মেজদা বলিয়া সুরেন্দ্র তরিত পদে বাহির হইয়া গেল। মহাসমাদরে শ্যালকের হস্ত ধারণ করিয়া অন্তঃপুর মধ্যে লইয়া আসিল। সন্ধ্যার পর একটি নির্জন কক্ষে বসিয়া সুরেন্দ্র জিজ্ঞাসা করিল, বঙ্কু দাদা, ব্যাপার কি? কি বিপদের কথা আপনি বলবেন? আমি তো কিছুই অনুমান করতে পারছি নে। বঙ্কুবাবু বলিলেন, এখানে বলবো? কেউ যদি শুনতে পায়? বড় গোপনীয় কথা। সুরেন বলিল, না, এখানে কেউ আসবে না, আপনি নির্ভয় বলুন। বঙ্কুবাবু তখন সকল কথা খুলিয়া বলিলেন। শুনিয়া সুরেন্দ্র বজ্রাহতের মতো বসিয়া রহিল। বঙ্কুবাবু বলিলেন, ভাই, এর কি উপায় করা যায়? সুরেন্দ্র যেমন বসিয়াছিল তেমনি বসিয়া রহিল, কোনো উত্তর করিল না। বঙ্কুবাবু বলিতে লাগিলেন, আমি আজ 2 দিন ক্রমাগত ভাবছি,
দুশ্চিন্তায় আমার বুদ্ধিশুদ্ধিও লোপ হবার উপক্রম হয়েছে। কোনো দিকে কুল কিনারা দেখছি নে। এ সকল বিষয়ে তেমন কিছু জানিও না, তবে এই সহজ বুদ্ধিতে যা মনে হয় ওই রকম কি তার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন কোনো তান্ত্রিক সন্ন্যাসী যদি পাওয়া যায়, তাহলে ওই যজ্ঞ নিষ্ফল করবার জন্যে তাকে দিয়ে কোনো ক্রিয়াট্রিয়া করানো যেতে পারে। কিন্তু সেরকম লোকই বা হঠাৎ খুঁজে পাই কোথা? তুমি কাউকে জানো? সুরেন্দ্রনাথ নীরব শিরশ্চালনা করিয়া জানাইল, না। কিয়ৎক্ষণ নিস্তব্ধ থাকিয়া বঙ্কুবাবু বলিতে লাগিলেন, আর এক উপায় হতে পারে, কিন্তু তাতে কোনো ফল হবে কিনা জানি না। আমরা সবাই, তুমি, আমি, টুনু, বিন্ধ্যাচলের সেই সাধু বাবার পায়ে গিয়ে লুটিয়ে পড়ি, সকল কথা তাকে জানাই, বলি, বাবা, সে কোনো অপরাধ করেনি, কোনো দোষে দোষী নয়, তাকে কেন নষ্ট করবেন আপনি? এই কচি মেয়েটা, একে আপনি কি অপরাধে এই বয়সে বিধবা করবেন? টুনুর মুখ দেখলেও কি বাবার দয়া হবে না? তোমার কি মনে হয়? সুরেন্দ্রনাথ বলিল, বঙ্কু দাদা, আপনি এইসব হাম্বাগ বিশ্বাস করেন? আমি রইলাম কোথায় আর সে রইল কোথায়? কয়লা দিয়ে লোহার তাওয়াতে আমার মূর্তি লিখে মা রয় শনিতং পিব পিব জপ করে আমাকে মেরে ফেলবে? এ আপনার বিশ্বাস হয়? বঙ্কুবাবু উত্তর দিলেন, খুব বিশ্বাস হয়। মারণ, স্তম্ভন, উচাটন এসব তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে যে ভাই। মুনি ঋষিরা কি সব মিছে করে লিখে গেছেন? সুরেন্দ্র বলিল, আপনি পড়েছেন? বঙ্কুবাবু উত্তর দিলেন, হ্যাঁ, অল্প স্বল্প কিছু কিছু পড়েছি। ওরকম হয় তাও শুনেছি। 11 রাত্রি ওই রকম প্রক্রিয়া করলে রোগ উপস্থিত হবে, আর ঠিক 21 দিনের দিন মৃত্যু। না না, ওসব গোয়ার তুমি করো না। আর তুমি মুখে বলছো বিশ্বাস করো না, কিন্তু বুকে হাত দিয়ে বলো দেখি ভাই, তোমার মনে ভয় হয়নি? ঈষৎ হাসিয়া সুরেন্দ্রনাথ বলিল, বুকে হাত দিয়েই বলছি, কিচ্ছু ভয় হয়নি। তবে অমন মুষড়ে পড়েছ কেন? মাথায় হাত দিয়ে বসে ভাবছ কেন? একটু বিষাদের হাসি হাসিয়া সুরেন্দ্র বলিল, দাদা, আমি কি তাই ভাবছি? আমি ভাবছি আমার যিনি জ্যেষ্ঠ, যার এবং আমার গায়ের রক্ত মাংস হাড়গুলি পর্যন্ত একই বাপের কাছ থেকে পাওয়া, যিনি জন্মাবধি আমায় কত ভালোবেসেছেন, কত স্নেহ করেছেন, নিজের খাবার থেকে কেটে আমায় খাইয়েছেন, তিনি এমন নিষ্ঠুর হয়ে পড়লেন যে আমার প্রাণনাশ করতে উদ্যত। এই ভেবেই মনে আমি বড় দুঃখ পেয়েছি। ভয়ে আমি মুষড়ে যাইনি বঙ্কুদাদা। এইরূপ কথোপকথনে রাত্রি 9টা বাজিয়া গেল। ঝি আসিয়া সংবাদ দিল, আহারের স্থান হইয়াছে। মনের এইরূপ অবস্থায় পাছে টুনুরানী কিছু সন্দেহ করে, কি হইয়াছে জানিবার জন্যে পীড়াপিড়ি করে, তাই সে রাত্রে সুরেন্দ্রনাথ অন্তঃপুরে শয়ন করিল না। বহির্বাটিতে বঙ্কুবাবুর জন্য যেখানে শয্যা প্রস্তুত হইল, তাহার নিকটেই ভিন্ন শয্যাতে সেও শয়ন করিল। শয়ন করিয়াও অনেক রাত্রি অবধি দুইজনে কথাবার্তা হইল, কিন্তু কিছুই মীমাংসা হইল না। বঙ্কুবাবু বলিতে লাগিলেন, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি তো বিশ্বাস করি। আমার মনের শান্তির জন্যে, উৎকণ্ঠা নিবারণের জন্যে আমার পরামর্শ তোমার শোনা উচিত। সুরেন্দ্র ইহা অস্বীকার করিতে পারিল না, বলিল, আচ্ছা দাদা, কাল যা হয় একটা কিছু উপায় স্থির করা যাবে। ভোর রাত্রে সুরেন্দ্রর ঘুম ভাঙিয়া গেল। বিছানায় পড়িয়া পড়িয়া কেবল সে মনে মনে এই সকল বিষয়ে চিন্তা করিতে লাগিল। অর্ধঘণ্টা কাল এইরূপ কাটিলে হঠাৎ শয্যার উপর উঠিয়া বসিয়া ডাকিল, বঙ্কুদাদা, ও বঙ্কুদাদা।
ডাকাডাকিতে বঙ্কুবাবু জাগিয়া উঠিলেন। সুরেন্দ্র বলিল, দাদা, বিন্ধ্যাচলে যাওয়াই স্থির। শুনিয়া সুখী হইয়া বঙ্কুবাবুও উঠিয়া বসিলেন। বলিলেন, বেশ ভাই, তবে আজ সন্ধ্যার গাড়িতেই যাত্রা করি, আর দেরি নয়। সুরেন্দ্র বলিল, হাতে পায়ে ধরা নয় দাদা, আমি একটি উপায় স্থির করেছি। বঙ্কুবাবু বলিলেন, কি উপায়? সুরেন্দ্র হাসিয়া বলিল, সে এখন বলছি নে, বিন্ধ্যাচলে গিয়ে শুনতে পাবেন। ডাকগাড়ি বিন্ধ্যাচলে দাঁড়ায় না, তাই মির্জাপুরেই নামিবার পরামর্শ ছিল। মির্জাপুর হইতে বিন্ধ্যাচল 2.5 ক্রোশ মাত্র। ঘোড়ার গাড়িতে 1 ঘণ্টায় পৌঁছানো যায়। পরদিন বেলা 10:30টার সময় সকলে মির্জাপুরে নামিলেন। নিকটেই ধর্মশালা আছে, সেখানে গিয়া স্নানাহার সারিয়া বেলা 3টার সময় বিন্ধ্যাচল যাত্রা স্থির হইল। ধর্মশালার দ্বিতলে 2টি ভালো ঘর পাওয়া গেল। জিনিসপত্র ও মেয়েদের সেখানে রাখিয়া পাকাদির বন্দোবস্ত করিয়া দিয়া সুরেন্দ্রনাথকে লইয়া বঙ্কুবাবু গঙ্গা স্নানে বাহির হইলেন। স্নান করিতে করিতে বঙ্কুবাবু বলিলেন, কি মতলবটা করেছ এইবার বলো শুনি। সুরেন্দ্র বলিল, আগে কাজটা হয়ে যাক, তারপর শুনবেন দাদা। বঙ্কুবাবু বলিলেন, হয়ে গেলে শুনব? দেখতেই পাব। না দাদা, আপনার সেখানে যাওয়া হবে না। সুরেন্দ্র উত্তর দিল। বঙ্কুবাবু বলিলেন, আমি যাব না কেন? সুরেন্দ্র বলিল, যে কৌশলটি আমি উদ্ভাবন করেছি, আপনি সঙ্গে গেলে তা পণ্ড হয়ে যাবে। বঙ্কুবাবু একটু ভীত হইয়া বলিলেন, কৌশল? তার সঙ্গে কি কৌশল করবে তুমি? ওহে না না, কৌশল টৌশল করতে যেও না, তাঁরা হলেন সিদ্ধ পুরুষ, হয়তো বিপদে পড়ে যাবে। সুরেন্দ্র হাসিয়া বলিল, আপনি যা বলছেন তাই যদি সত্য হয়, তাহলে বেশি বিপদে আর কি পড়ব দাদা? মরার বেশি তো আর গাল নেই। কিছু ভাববেন না, ঠিক কাজটা উদ্ধার করে আসব। বঙ্কুবাবু বলিলেন, যা ভালো বোঝো করো ভাই, দেখো যেন বিপদ আপদ ঘটিও না। আমায় যেতে বারণ করছো, আমি কি তাহলে ধর্মশালাতে থাকব? না, আপনিও আমাদের সঙ্গে গাড়িতে যাবেন। বিন্ধ্যাচলের বাজারে নেমে আপনি দাদার বাসায় গিয়ে আমাদের জন্যে অপেক্ষা করবেন। আমি টুনুকে, বৌদিদিকে নিয়ে অষ্টভুজা দর্শনে চলে যাব। সন্ধ্যা নাগাদ দাদার বাসায় এসে পৌঁছব। বঙ্কুবাবু মুখ বাঁকাইয়া বলিলেন, তোমাদের দাদার বাসায় আমি যাচ্ছি নে। সুরেন্দ্র বলিল, কেন দাদা? বঙ্কুবাবু বলিলেন, সে কথাও জিজ্ঞাসা করছো? যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রাণ নিতে উদ্যত, সেই খুনির সঙ্গে বসে আমি মিষ্টালাপ করব? সে আমার দ্বারা কোনো মতেই হবে না। কথাগুলি শুনিয়া সুরেন্দ্রনাথের মুখ লজ্জায় দুঃখে এতটুকু হইয়া গেল। বিষণ্ণ স্বরে বলিল, আচ্ছা, আপনি তবে সেই হিন্দু নিবাসে গিয়ে উঠবেন। দাদার সঙ্গে দেখা করে সন্ধ্যার পর আমি আপনার কাছে যাবক্ষণ। আহারাদি শেষ হইলে বঙ্কুবাবু গাড়ি ডাকিতে গেলেন। সুরেন্দ্রনাথ একটু নূতনতর বেশবিন্যাসে প্রবৃত্ত হইল। শৌখিন পাঞ্জাবি কর্তাটি খুলিয়া ফেলিয়া প্রথমে একটা টুইলের টেনিস শার্ট, তাহার উপর একটা গলা খোলা ইংরাজি কোট পরিধান করিল। কোটের বুক পকেটে একটা পেন্সিল গোঁজা পকেট বুক ভরিয়া দিল। মস্তকের বাম ভাগে সচরাচর যেরূপ টেরি কাটিত, তাহা মুছিয়া ফেলিয়া ঠিক মাঝখানে চেরা সিঁথি কাটিল। কপালের কাছে 2 ধারের চুল বুরুষের সাহায্যে 2টি শিঙের মতো উচ্চ করিয়া দিল। পামসু ছাড়িয়া সুতি মোজার ওপর একজোড়া নাল বাঁধা হাতি কানের বুট জুতা পরিল। কার শুদ্ধ সোনার পাশনে চশমা জোড়াটি খুলিয়া ব্যাগের মধ্যে রাখিয়া দিল। একখানা আধময়লা রেশমি চাদর গলায় জড়াইয়া সুরেন্দ্রনাথ প্রস্তুত হইয়া দাঁড়াইল। বঙ্কুবাবু ফিরিয়া আসিয়া তাহার চেহারা দেখিয়া অবাক, বলিলেন,
এ কি সাজ! গলা খোলা কোট, এই শার্ট, এই বুট পেলে কোথা? কোনোদিন তো তোমায় এসব পরতে দেখিনি। চেয়ে চিনতে সংগ্রহ করে এনেছি দাদা। আজ আমি সেই সুরেন্দ্র নই। আজ আমি কে জানেন? বঙ্কুবাবু বলিলেন, কে? শ্যালকের কানে কানে সুরেন্দ্র বলিল, পাটির দালাল। বঙ্কুবাবু ভ্রুযুগল কুঞ্চিত করিয়া বলিলেন, কি যে মতলব করেছ কিছুই বুঝতে পারছি নে। দেখো ভাই, সাবধান, চালাকি করতে গিয়ে যেন সাধু বাবার অভিশাপগ্রস্ত হয়ে পড়ো না। গাড়ি আসিয়াছিল। ধর্মশালার ভৃত্যগণকে বকশিস করিয়া জিনিসপত্র গাড়িতে তুলিয়া ইহারা রওয়ানা হইলেন। সুরেন্দ্রর অনুরোধ সত্ত্বেও বঙ্কুবাবু গাড়ির ভিতরে বসিলেন না। কোচ বাক্সে উঠিয়া ছাতা মাথায় দিয়া কোচম্যানের পাশে বসিলেন। যথা পরামর্শ বঙ্কুবাবু বিন্ধ্যাচলের বাজারে নামিয়া গেলেন। গাড়ি অষ্টভুজা অভিমুখে চলিল। অষ্টভুজা পাহাড়ের নিম্নে পৌঁছিলে সুরেন্দ্রনাথ সাধু বাবার আশ্রমটি অনায়াসেই চিনিতে পারিল। বঙ্কুবাবু উত্তম রূপে নির্দেশ করিয়া দিয়াছিলেন। পাহাড়ে উঠিয়া প্রথমে ইহারা অষ্টভুজা মূর্তি দর্শন করিলেন। মন্দিরটি পর্বতগাত্রে খোদিত গহ্বর বিশেষ। মূর্তির দক্ষিণ ভাগে গহ্বরের একটা স্থান হইতে একটি সুড়ঙ্গ চলিয়া গিয়াছে। কোথায় গিয়াছে তাহার স্থিরতা নাই। ভিতরটা মহা অন্ধকার। পুরোহিত প্রদীপ লইয়া সুড়ঙ্গের মুখে ধরিল। কতকটা অংশে আলোক পড়িল বটে, তাহার পর আবার অন্ধকার। দেখিয়া টুনু রানীর বড় ভয় করিতে লাগিল। দর্শন শেষ করিয়া সিঁড়ি দিয়া পাহাড় হইতে নামিতে নামিতে সুরেন্দ্র বলিল, বৌদিদি, ওই যে নিচে আম গাছগুলির মধ্যে একখানি একতলা পাকা বাড়ি দেখছ? শুনেছি ওটা একটি সাধুর আশ্রম। তিনি নাকি একজন সিদ্ধ পুরুষ, আর খুব ক্ষমতা টমতা আছে। যাবে? ওকে প্রণাম করবে? বৌদিদি খুশি হইয়া বলিলেন, চলো না ভাই। আর কয়েকটি সিঁড়ি নামিয়া সুরেন্দ্র বলিল, আচ্ছা বৌদিদি, প্রণাম করতে হলে কিছু প্রণামীও দিতে হয় তো? দিতে হয় বই কি, শুধু হাতে কি প্রণাম করতে আছে? বৌদিদি উত্তর দিলেন। সুরেন্দ্র পকেট হইতে 10টি টাকা বাহির করিয়া বৌদিদির হাতে দিয়া বলিল, এই নাও, তোমরা দুজনে 5 টাকা করে প্রণামী দিও। সাধু বাবার আশ্রম হইতে কিয়ৎদূরে সুরেন্দ্রর ভাড়া গাড়িখানিও অপেক্ষা করিতেছিল। নামিয়া আশ্রমের দিকে কোচম্যানকে ইঙ্গিত করিয়া সুরেন্দ্রনাথ অগ্রসর হইল। দূর হইতে দেখিল আশ্রমের বারান্দায় বিপুল কলেবর জটাজুটোধারী এক ব্যক্তি বসিয়া আছেন। একজন ভৃত্য তাহাকে পাখা করিতেছে। অল্প দূরে 3-4 জন হিন্দুস্থানী ভক্ত করজোড়ে উপবিষ্ট। সুরেন্দ্র বলিল, উনি বোধহয় সাধু বাবা। ওখানে আরও সব লোকজন রয়েছে। তোমরা দুজনে প্রণাম করে গাড়িতে এসে বসে থেকো। আমি বাবার কাছে বসে একটু কথাবার্তা কয়ে আসি। কুমুদিনী বলিলেন, আমরা তাহলে তো কিছুই শুনতে পাবো না। কেন পাবে না? গাড়ি ওদিকেই যাচ্ছে, কাছেই গাড়িখানা থাকবে ক্ষণ। তোমরা খড়খড়ি তুলে বেশ দেখতে পাবে, শুনতে পাবে। সুরেন্দ্র উত্তর দিল। নিকটবর্তী হইয়া বৌদিদি বলিলেন, টুনির কবে ছেলে হবে জিজ্ঞাসা করো। ইহাদের লইয়া সুরেন্দ্র অগ্রসর হইল। দেখিল সাধু বাবা একখানি ব্যাঘ্র চর্ম বিছাইয়া বসিয়া একটি ছবি কাটা পিতলের গেলাসে সিদ্ধি পান করিতেছেন। ইহাদিগকে আসিতে দেখিয়া সাধু বাবা এক দৃষ্টে চাহিয়া রহিলেন। বুঝিলেন ইহারা দরিদ্র নহে, সম্পন্ন লোকের মতো দেখিতে। বারান্দার সমীপবর্তী হইয়া কিছুক্ষণ ধরিয়া সুরেন্দ্র বুট জোড়াটির ফিতা খুলিল। জুতা ছাড়িয়া স্ত্রী ও ভ্রাতৃজায়া সহ ধীরে ধীরে বারান্দায় উঠিল। সাধু বাবা মোটা গলায় বলিলেন,
এসো। হিন্দুস্থানি ভক্তেরা সসম্ভ্রমে সরিয়া দূরে বসিল। এক এক পা করিয়া কাছে গিয়া প্রথমে বৌদিদি, পরে টুনুরানী টাকা দিয়া প্রণাম করিলেন। তাহার পর সুরেন্দ্র কপট ভক্তিভরে প্রণাম করিয়া বাবার পদপ্রান্তে একটি চকচকে গিনি রাখিয়া দিল। সাধু বাবা বলিলেন, জয় হস্তু, মা অষ্টভুজা তোমাদের মঙ্গল করুন, বসো। আরে চামারিয়া, একটু দড়ি ওড়ি কুছ লাও তো রে। সুরেন্দ্র বলিল, বাবা, ওই আমাদের গাড়ি রয়েছে, এদের গাড়িতে বসিয়ে রেখে আসি। যেন একটু ক্ষুণ্ণ স্বরে বাবাজি বলিলেন, আচ্ছা। ইহাদের গাড়িতে বসাইয়া সুরেন্দ্র ফিরিয়া আসিল। ইহাদের মধ্যে ভৃত্য সাধু বাবার সম্মুখে একখানি শতরঞ্জি বিছাইয়া দিয়াছিল। সুরেন্দ্র তাহার উপর উপবেশন করিল। বক ধার্মিকের মতো করজোড়ে ধীরে ধীরে বলিল, যে রকম শুনেছিলাম সেই রকম দেখলাম। বাবার দর্শন লাভ করে আজ কৃতার্থ হলাম। সাধু বাবা সহাস্য মুখে একবার দূরোপবিষ্ট সেই হিন্দুস্থানি ভক্তবৃন্দের প্রতি নেত্রপাত করিলেন। তাহার ভাবটা যেন তার প্রমাণ পেলে তো। পরমুহূর্তে সুরেন্দ্রর পানে চাহিয়া বলিলেন, তোমাদের বাড়ি কোথা? গাড়ি হইতে বৌদিদি শুনিতে না পান এমন সাবধানতার সহিত অনুচ্চ স্বরে সুরেন্দ্র বলিল, আজ্ঞে কলকাতা। বেশ, বাবুর নাম কি? সুরেন্দ্র নিজের প্রকৃত নামই বলিল। বৌদিদি শুনিতে পাইবার মতো স্বরেই বলিল, কি করা হয়? স্বর নামাইয়া সুরেন্দ্র উত্তর করিল, আজ্ঞে পাটের দালালি করি। তোমরা কয় সহোদর? আজ্ঞে আমি নিয়ে 5টি, আমি জ্যেষ্ঠ। এটাও পূর্ববৎ অনুচ্চ স্বরে। সঙ্গে ওই স্ত্রীলোক দুটিকে? একটি আমার স্ত্রী, এইটুকু উচ্চ কণ্ঠে। অন্যটি আমার স্ত্রীর দিদি, এইটুকু স্বর নামাইয়া। বেশ বেশ, এখানে কতদিন থাকা হবে? সাধু বাবা বলিলেন। অনুচ্চ স্বরে আরম্ভ করিয়া ক্রমে স্বর তুলিয়া সুরেন্দ্র বলিতে লাগিল, আজ্ঞে কাল এখান থেকে এলাহাবাদ যাব। এবছর আমাদের পাটের কাজটা খুব মন্দা কিনা, তাই ভাবলাম একবার তীর্থ দর্শন করে আসি। অন্য বছর হলে এমন দিনে পূর্ববঙ্গের নদীতে নদীতে নৌকা করে পাট কিনে বেড়াতাম। পথে আসতে আসতে দানাপুরে একজন লোকের মুখে বাবার মহিমার কথা শুনলাম। তাই শুনে ওই শ্রীপাদপদ্ম দেখবার জন্য মনে মনে ভারী আকাঙ্ক্ষা হলো। বাবার দয়ায় সে আকাঙ্ক্ষা পূরণও হয়েছে, নইলে বরাবর এলাহাবাদেই চলে যেতাম। শুনেছি নাকি বাবার অদ্ভুত ক্ষমতা, আপনি বাকসিদ্ধ পুরুষ। সন্ন্যাসী হাসিয়া বলিলেন, কিছু না কিছু না, তারা মা যা করান তাই করি, মা যা বলান তাই বলি। শুনলাম বাবা হাত দেখে যাকে যা বলে দেন সব আশ্চর্য রকম মিলে যায়। সুরেন্দ্র বলিল। বাবাজি বলিলেন, তারা মা বলান, তারা মা বলান, আমার ক্ষমতা কিছুই নেই বাপু। দেখি তোমার হাতখানি দেখি। সুরেন্দ্র দক্ষিণ কর প্রসারিত করিয়া দিল। বাবাজি ঘুরাইয়া ফিরাইয়া হাতখানি দেখিয়া বলিলেন, ধনস্থান, পুত্রস্থান, পুণ্যস্থান অতীব শুভ, বিশেষত পুণ্যস্থান। ধর্মে মতি রেখো বাবা, তুমি সৌভাগ্যশালী পুরুষ। সুরেন্দ্র কহিল, আমার পুত্রকন্যা কয়টি হবে? হাতখানি কিয়ৎক্ষণ পরীক্ষা করিয়া সাধু বলিলেন, ঠিক করে বলতে হলে তোমার স্ত্রীর হাতখানিও দেখা প্রয়োজন। আচ্ছা, নিয়ে আসি বলিয়া সুরেন্দ্র উঠিয়া গেল। বৌদিদিকে বলিল। বৌদিদি বলিলেন, যা টুনি, হাত দেখিয়ে আয়। টুনি বৌদিদিকে জড়াইয়া ধরিয়া বলিল, ও গো মা গো, আমি যেতে পারবো না, আমার বড্ড ভয় করছে। বৌদিদি বলিলেন,
তোর আবার ভয় কিসের? বাঘ ভালুক তো নয় যে খেয়ে ফেলবে। যা, নেমে যা। টুনি বলিল, না গো দিদি, তোমার পায়ে পড়ি, আমি যাব না। সুরেন্দ্র অগত্যা ফিরিয়া গেল। সাধু বাবাকে বলিল, আমার পরিবার ভয়ে আসছে না। বাবাজি হাস্য করিয়া সুরেন্দ্রর হাতখানি আবার গ্রহণ করিলেন, বলিলেন, পরমায়ুস্থানও মন্দ নয়। সুরেন্দ্র বলিল, কত বৎসর আমি বাঁচব? সুরেন্দ্র বেশ উচ্চ কণ্ঠেই বলিল। বাবাজি বলিলেন, ৭৪ ৭.৫ বছর বাঁচবে। কিন্তু বাবা, বছর খানেকের মধ্যে যে একটা বিষম ফাঁড়া দেখছি। সুরেন্দ্র যেন চমকিয়া উঠিয়া বলিল, কি ফাঁড়া বাবা? কবে কবে? আগামী ভাদ্র মাসে, জল ভয়। বাবাজি বলিলেন, আরে সর্বনাশ, জল ভয়? তাহলে বুঝতে পেরেছি, নৌকো করে পূর্ববঙ্গে কোথাও পাট খরিদ করতে গিয়ে বোধহয়। সুরেন্দ্র কথা শেষ না করিতেই বাবাজি গম্ভীর স্বরে বলিলেন, নৌকা ডুবি। ভয়কম্পিত স্বরে সুরেন্দ্র বলিল, কি সর্বনাশ! তাহলে এখন উপায় কি বাবা? বাবাজি বলিলেন, হোম করাতে হবে। হোম? তা বেশ তো, কবে শুরু করা দরকার? সুরেন্দ্র বলিল। বাবাজি বলিলেন, যত শীঘ্র হয়, যত দেরি হবে তত খারাপ হবে। সুরেন্দ্র মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল। শেষে বলিল, তাই তো। বাবাজি সান্ত্বনার স্বরে বলিলেন, তার জন্যে অত চিন্তিত হচ্ছ কেন? তোমার জানা তেমন কোনো ভালো লোক না থাকে, আমিই করে দেব ক্ষণ, কিন্তু ৬ মাস লাগবে। সুরেন্দ্র পুনর্বার করজোরে বলিল, তাহলে বাবা, মাসখানেক পরে দয়া করে যদি আমার কলকাতার বাড়িতে আসেন। বাবাজি হাসিয়া বলিলেন, ২-৪ দিনের তো কাজ নয় বাপু, ৬টি মাস লাগবে যে। ৬ মাস কি আমি এই আশ্রম ছেড়ে অন্য কোথাও থাকতে পারি? ভক্তেরা তাহলে প্রাণে মারা যাবে যে। তুমি বাড়ি ফিরে আমায় টাকা পাঠিয়ে দিও, আমি এইখানে বসে হোমটি করে দেব। তা বেশ, সেও মন্দ নয়। তা যদি করেন তবে তো বড়ই ভালো হয় বাবা। কত টাকা লাগবে? বাবাজি বলিলেন, আপাতত ১০০ হলেই কাজ আরম্ভ করা যাবে। পরে যেমন যেমন লাগবে আমি তোমায় জানাবো। সুরেন্দ্র বলিল, সব শুদ্ধ কত লাগবে? মনে মনে হিসাব করিয়া বাবাজি বলিল, ৩৫০ আন্দাজ। ৬ মাস ধরে হোম করতে হবে কি না? প্রতি অমাবস্যায় হোম হবে। এক রাত্রে ১ মণ ঘি পুড়ে যাবে। ৬ মণ গাওয়া ঘিয়ের দাম ধরো ৬৫০, ৩০০। ঘিটা এদিকে সস্তা। আর অন্যান্য খরচ ৫০ টাকা রাখা গেল। সুরেন্দ্র বলিল, বেশ বাবা, তাহলে এলাহাবাদে আমি বেশি দেরি করব না। বাড়ি ফিরে হপ্তাখানেক পরেই মানি অর্ডার করে আপনাকে ১০০ টাকা পাঠিয়ে দেব। এই বিপদে যাতে উদ্ধার হই বাবা, তাই আপনাকে করতে হবে। বলিয়া বাবাজির পা জড়াইয়া ধরিল। বাবাজি বলিলেন, কোনো শঙ্কা করো না, আমি তোমায় অভয় দিচ্ছি। বাবা, দয়া করে তাহলে আপনার নাম ঠিকানাটি লিখে দিন মানি অর্ডার লিখবার জন্যে। তা দিচ্ছি। আরে চামারিয়া, কলমদান আর কাগজ লে আও তো রে। চামারি কাগজ কলম আনিয়া দিল। বাবাজি লিখতে আরম্ভ করিবেন এমন সময় সুরেন্দ্র বলিয়া উঠিল, বাবা, একটা নিবেদন আছে। বাবাজি বলিলেন, কি বলো? আমার হাত দেখে যা যা বললেন সব ফলগুলি যদি দয়া করে শ্রীহস্তে লিখে দেন তবে স্মরণ রাখবার পক্ষে বড় সুবিধা হয়। লিখে শেষে আপনার নাম ঠিকানা ও তারিখ বসিয়ে দিন, তাহলে ওই একখানি কাগজে 2 কাজই হবে। ফলাফলও লিখে দেব? আচ্ছা বেশ, সংস্কৃতে লিখব না বাংলায়? বাবাজি বলিলেন। সুরেন্দ্র বলিল, সংস্কৃত আমি কি বুঝব বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ,
দয়া করে বাংলাতেই লিখে দিন। বাবাজি তখন কাগজ লইয়া কিছুক্ষণ ধরিয়া লিখিলেন। পরে তাহা সাবধানে একবার পাঠ করিয়া সুরেন্দ্রনাথের হাতে দিলেন। সুরেন্দ্র মনে মনে পড়িল, শ্রীমান সুরেন্দ্রনাথ দত্তস্য করকোষ্ঠী বিচার ফলমেতৎ লিখ্যতে। ধন স্থান, পুত্রস্থান, পুণ্যস্থান অতীব শুভ। পরমায়ু ৭৪ বর্ষ ৫ মাস দ্বাবিংশতি দিবস। আগামী সৌরবর্ষস্য ভাদ্রে মাসি শ্রীমানের একটি গুরুতর ফাঁড়া দেখা যায়। জলপথে নৌযাত্রার বিপদ সম্ভাবনা, কিন্তু যথাশাস্ত্র হোমাদি অনুষ্ঠান করিলে সেই বিপদ হইতে উত্তীর্ণ হইবেক। লিখিতিং শ্রী কালিকানন্দ ব্রহ্মচারী। মং বিন্ধ্যাচল, অষ্টভুজা পাহাড়ের নিম্নে কালিকাশ্রম। তাং ১৬ই আশ্বিন। কাগজ লইয়া প্রণামান্তে সুরেন্দ্রনাথ বিদায় গ্রহণ করিল। বধূদ্বয়কে লইয়া সুরেন্দ্র যখন বিন্ধ্যাচলে দাদার বাসায় পৌঁছিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। বৈঠকখানায় দেখিল বঙ্কুবাবু বসিয়া আছেন। এখানে তাহাকে দেখিয়া সুরেন্দ্র একটু বিস্মিত হইল। জিজ্ঞাসা করিল, আপনি কতক্ষণ? দাদা কই? বঙ্কুবাবু বলিলেন, তোমার দাদা মন্দিরে আরতি দেখতে গিয়েছেন, মেয়েদের বাড়ির মধ্যে রেখে এসো। বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলে বঙ্কুবাবু বলিলেন, ওদিকের খবর কি? সুরেন্দ্র হাসিতে হাসিতে বলিল, কাজ হাসিল বঙ্কু দাদা, কেল্লা ফতে। বঙ্কুবাবু বলিলেন, কি রকম? সুরেন্দ্র বলিল, 11 দিন মারণ ক্রিয়ার পর আমার কঠিন রোগ হবে, 21 দিন পরে আমি মরে যাব, এই কথা ছিল তো? বঙ্কুবাবু অধীর হইয়া বলিলেন, হ্যাঁ, তা কি হলো বলো। এই দেখুন বাবাজির দস্তখতি স্বীকারপত্র। ৭৪ বছর আমার পরমায়ু। একটা ফাঁড়া আছে বটে, তাও বছরখানেক পরে। এই দেখুন বাবাজির দস্তখত, এই দেখুন আজকের তারিখ। এখনো কালি শুকায়নি। কাগজখানি যে জাল নয়, খোদ বৌদিদি তার সাক্ষী। বলিয়া হাসিতে হাসিতে সুরেন্দ্র কাগজখানি বঙ্কুবাবুর হাতে দিল। কাগজখানি পড়িয়া বঙ্কুবাবু কয়েক মুহূর্ত নিস্তব্ধ হইয়া রহিলেন। পরে একটি বড় রকম নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, বাঁচা গেল। সুরেন্দ্র তখন আনুপূর্বিক সমস্ত ঘটনা তাহাকে বলিয়া জিজ্ঞাসা করিল, কেমন বঙ্কু দাদা, এখন আপনার বিশ্বাস হলো তো লোকটা আসলে জুয়াচোর? বঙ্কু দাদা গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলিলেন, না। সুরেন্দ্র আশ্চর্য হইয়া বলিলেন, হ্যাঁ, বলেন কি? এর চেয়ে কি বেশি প্রমাণ আপনি চান? বঙ্কুবাবু বলিলেন, এ থেকে এই মাত্র প্রমাণ হচ্ছে তোমার দাদার মারণ যজ্ঞটি মাঝখানেই শেষ হয়ে যাবে, আর বেশি অগ্রসর হবে না, পূর্ণাহুতি ঘটবে না। সুরেন্দ্র হঠাৎ কোনো উত্তর করিতে পারিল না। প্রায় অর্ধ মিনিট কাল নীরব থাকিয়া বলিল, আপনি হার মানালেন বঙ্কু দাদা, ধন্য আপনার সরলতা। সে কথা যাক, তারপর আমরা আসছি শুনে দাদা কি বললেন টললেন? বঙ্কুবাবু উত্তর দিলেন, তোমার দাদার সঙ্গে তো আমার দেখা হয়নি, আমি এসেছি ৮ ঘন্টা হবে। এসে শুনলাম তোমার দাদা বেরিয়েছেন। গাড়ি থেকে নেমে হিন্দু স্বাস্থ্যনিবাসেই গিয়েছিলাম। সেখানে বসে বসে যতই এ সকল কথা ভাবতে লাগলাম, ততই রাগ বেড়ে গেল। ভাবলাম এরকম নির্লিপ্ত হয়ে থাকাটা কিছুই নয়, যাই চন্দ্রনাথকে ২-৪ কথা বেশ শক্ত করে শুনিয়ে দিই গে। ভালোই হলো, এবার ওই লেখা তার নাকের উপর ধরে দিয়ে আমার যা বলবার আছে তা বলে চলে যাব। সুরেন্দ্র ব্যস্ত হইয়া বলিল, না না বঙ্কু দাদা, তা করবেন না, সে হবে না। বঙ্কু দাদা কঠোর স্বরে বলিলেন, কেন হবে না কেন শুনি? সুরেন্দ্র বলিল, দাদা যে লজ্জা পাবেন।
বঙ্কুদাদা বলিলেন, লজ্জা পাবেন? বেহায়ার কি লজ্জা আছে? সুরেন্দ্র ঈষৎ হাসিয়া বলিল, না না, সে হবে না। বঙ্কুবাবু বিরক্ত হইলেন, বলিলেন, ওই তো তোমার দোষ। তিনি তোমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন, লজ্জা পাওয়ার চেয়েও অনেক গুরুতর দণ্ড তাঁর প্রাপ্য। তবে তো উপযুক্ত শিক্ষা হবে। তুমি না বলো, আমি বলবো। সুরেন্দ্রনাথ কহিল, আপনার পায়ে পড়ি বঙ্কুদাদা, সে কোনো মতেই হবে না। আমি হলাম তার ছোট ভাই, আমি তাকে লজ্জা দেব, দুঃখ দেব? সেটা কি আমার উচিত? আমি তো কিছুই মানি টানি নে, নাস্তিক বললেই হয়। আপনি তো হিন্দু, আপনিই বলুন, আমি তাকে লজ্জিত অপমানিত করলে আমার কি তাতে অধর্ম হবে না? বঙ্কুবাবু রাগিয়া বলিলেন, তিনি কি তোমার সঙ্গে খুব ধর্ম ব্যবহার করেছেন? সুরেন্দ্র এবার একটু অধীর হইয়া কহিল, কি বলেন বঙ্কুদাদা, এই কথার কি এই উত্তর? বঙ্কুবাবু নীরব গম্ভীরভাবে বসিয়া কিছুক্ষণ চিন্তা করিলেন। শেষে বলিলেন, তাহলে এই কাগজ তাকে দেখাচ্ছ না বলো? মারণযজ্ঞ যেমন চলছে তেমন চলবে? সুরেন্দ্র বলিল, না, তা নয়, এ কাগজ আমি তাকে দেখাবো, শুধু তার ভ্রমটি ভেঙে দেবার জন্য। এ কাগজ দেখলে নিশ্চয়ই তার মনে হবে, যার ৭৪ বছর পরমায়ু, সে এখনই মরবে কি করে? কাগজ দেখাবো, কিন্তু আমি যে মারণযজ্ঞের কথা সবই শুনেছি, তা ঘুণাক্ষরেও তাকে জানতে দেব না। এই কাগজ দেখলেই দাদা বুঝতে পারবেন ব্রহ্মচারী মশাই একটি আদত জুয়াচোর। যজ্ঞ পূর্ণ করবার জন্যে তাঁর আর আগ্রহ থাকবে বলে বোধ হয় না। বঙ্কুবাবু উঠিতে চাহিলেন। সুরেন্দ্র বলিল, এখন কোথা যাবেন? এইখানেই থাকুন, খাওয়া দাওয়া করুন। বঙ্কুবাবু বলিলেন, না ভাই, আমি যাই। তোমার মতো আমার আত্মসংযম নেই। তোমার দাদাকে দেখলে আমি কি বলে ফেলি তার ঠিক কি? শেষে তুমি রাগ করবে। একথা শুনিয়া সুরেন্দ্র তাহাকে পীড়াপিড়ি করিল না, বলিল, কাল সকালে স্বাস্থ্যনিবাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করব। রাত্রি ৮টার সময় চন্দ্রনাথবাবু ফিরিয়া আসিলেন। ইহাদিগকে দেখিয়া তিনি যেন আকাশ হইতে পড়িলেন। স্বীয় পূর্বকৃত কার্যের স্মরণে অপরিমেয় লজ্জায় তিনি নিস্তব্ধ হইয়া রহিলেন। সুরেন্দ্র বুঝিল, সে তখন এমনভাবে কথাবার্তা আরম্ভ করিল যেন কিছুই হয় নাই, যেন দুই ভ্রাতার মধ্যে সেই পূর্বের স্নেহবন্ধন সমভাবেই দৃঢ় রহিয়াছে। ইহা দেখিয়া সুরেন্দ্রের বৌদিদিও আরামে নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। এত বিলম্বে বাসায় পাকাদির ব্যবস্থা আরম্ভ করিলে খাইতে অনেক রাত্রি হইয়া যাইবে। তাই চন্দ্রনাথবাবু বাজারে লোক পাঠাইয়া দিলেন। সে বসিয়া থাকিয়া ভালো লুচি ও কচুরি ভাজাইবে, কয়েক প্রকার আচার ও কিছু মিষ্টান্ন এবং ভালো রাবড়িও এক সের কিনিয়া আনিবে। কুমুদিনী স্বামী ও দেবরের কাছে বসিয়া গল্প আরম্ভ করিলেন। দেশের কথা, পথের কথা, অষ্টভুজা মূর্তি দর্শনের কথা, অবশেষে বাবাজির আশ্রমে বিলম্ব হওয়ার কথা বলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ ঠাকুরপো, বাবাজি একখানা কাগজে কি সব লিখে যে তোমাকে দিলেন? বলেছিলে বাসায় এসে দেখাবে, দেখালে না তো? বাবাজির প্রসঙ্গ উপস্থিত হইবা মাত্র চন্দ্রনাথবাবুর ভাবান্তর উপস্থিত হইয়াছিল। স্ত্রীর শেষ কথাটি শুনিয়া আরও যেন উদ্বিগ্ন হইয়া উঠিলেন। সুরেন্দ্র বলিল, সে আর দেখে কি হবে, সে তোমাদের আর দেখে কাজ নেই। ব্যাপারটা গোপন করিবার প্রয়াসে কুমুদিনীর কৌতূহল আরও বর্ধিত হইয়া উঠিল। ক্রমে তিনি রীতিমতো পীড়াপিড়ি আরম্ভ করিলেন। তখন নিতান্ত অনিচ্ছার সহিত পকেট হইতে কাগজখানি বাহির করিয়া সুরেন্দ্র তাহার হাতে দিল। চন্দ্রনাথবাবু দেখি দেখি বলিয়া কাগজখানি স্ত্রীর হাত হইতে লইলেন। মনে মনে পাঠ করিয়া তিনিও গোপনে একটি আরামের নিঃশ্বাস ফেলিলেন। কুমুদিনী কিন্তু কাগজখানি পড়িয়া বড়ই চঞ্চল হইয়া উঠিলেন। বলিলেন, তাই তো,
এ যে ভারী বিপদের কথা হলো, এখন উপায়? সুরেন্দ্র বলিল, এই দেখো, এই জন্যেই তোমায় দেখাচ্ছিলাম না। ওসব বিশ্বাস করো না বৌদিদি, সে বাবাজি হয়তো একটা ভণ্ড, আমি ওসব কিছু বিশ্বাস করি নে। বৌদিদি বলিলেন, তুমি তো কিছুই বিশ্বাস করো না, ঘোর নাস্তিক। আহা, বাবার কেমন খাসা চেহারা, আমার তো দেখে খুবই ভক্তি হলো। না না, এর একটা কিছু প্রতিকার করতে হবে বই কি। কাল সকালে না হয় সবাই আবার তার কাছে যাই, চলো। ফাঁড়াটা কাটাবার জন্যে কিরকম হোম টোম করতে বলেন জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ গা, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে সুরেন্দ্রও প্রশ্ন করিল, আচ্ছা দাদা, আপনি এই কালিকানন্দকে দেখেছেন? মাথাটি অবনত করিয়া ক্ষীণ স্বরে চন্দ্রনাথবাবু বলিলেন, না, তবে তবে লোকের মুখে অনেক শুনি বটে। সুরেন্দ্র বলিল, লোকে কি বলে, সত্যি সাধু না ভণ্ড? চন্দ্রনাথবাবু ঢোক গিলিয়া বলিলেন, সবাই তো বলে আসল ভণ্ড। সুরেন্দ্র তখন উচ্ছ্বসিত স্বরে বলিতে লাগিল, শুনলে বৌদিদি, শোনো, আমার তো দেখেই মনে হয়েছিল লোকটা জোচ্চোর। তোমাদের এত সহজে কি করে বিশ্বাস হয় কে জানে। মেয়েরা যদি গেরুয়া পরা, ছাই মাখা, জটাধারী কাউকে দেখলে অমনি ভক্তিরসে গলে যায়, ধরে নিলে ইনি কলিযুগের প্রধান অবতার। বলিয়া সুরেন্দ্র হা হা করিয়া হাসিতে লাগিল। চন্দ্রনাথবাবু সেই হাসিতে যোগ দিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু তেমন কৃতকার্য হইলেন না। দেশে ফিরিবার পূর্বে প্রয়াগ, মথুরা ও বৃন্দাবন দর্শনের পরামর্শ হইল। বিস্তর অনুরোধ সত্ত্বেও বঙ্কুবাবু ইহাদের সঙ্গ গ্রহণ করিলেন না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, যজ্ঞভঙ্গ। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আরও একবার করলাম। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।